দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এবং অশেষ শুভকামনা সবার জন্য। বিএনপি সরকারের একটি সিদ্ধান্ত যা সত্যিকার অর্থে নজিরবিহীন এবং এই সিদ্ধান্তটি নিয়ে জনপ্রশাসন থেকে শুরু করে জনপরিসরে সব জায়গায় কথা হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, অনেকেই এইটিকে কোনো ইতিবাচক সিদ্ধান্ত হিসেবে দেখছেন না। আর সেই সিদ্ধান্তটি হলো সরকারি 11টি প্রতিষ্ঠানের শীর্ষ পদে রাজনীতিবিদদের নিয়োগ দেওয়া হয়েছে একসঙ্গে 11টি প্রতিষ্ঠানের শীর্ষ পদে। আর এইটি স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশে আর কখনো ঘটেনি, তাই এটিকে বলা হচ্ছে নজিরবিহীন। তো প্রথাগতভাবে এই সরকারি পদগুলোতে এতদিন পদায়ন করা হতো অতিরিক্ত সচিব পদমর্যাদার আমলাদের। তবে কালে ভদ্রে দু একজন রাজনীতিবিদ এইসব পদগুলোতে কাজ করতেন। একেবারে শুরুর থেকে শুরু করলে 1972-এ পল্লী উন্নয়ন বোর্ড এবং আরও কয়েকটি সরকারি সংস্থার শীর্ষ পদে রাজনীতিবিদদের বসানো হয়েছিল, কিন্তু ফলাফল সুখকর ছিল না। তারপরও ধারাবাহিক সরকারগুলো দু একটি পদে অনেক সময় এই পদায়ন করেছে, কিন্তু বিএনপি যা করেছে সেইটি একেবারেই পাইকারি, হোলসেল হয়ে গেছে। 11টি প্রতিষ্ঠানের শীর্ষ পদে 11 জন রাজনীতিবিদ। বিষয়টি আসলে ভাবা যায় না। আর চর দখলের মতো মনে হচ্ছে অনেকের কাছেই, যদিও ইতোমধ্যেই বিএনপি সরকার একেবারে শুরু থেকেই রাজনীতিকরণ শুরু করেছে। শুরুটি হয়েছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নর দিয়ে। এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় রাজনীতি ভূমিকা রেখেছে এবং সিদ্ধান্ত গ্রহণে অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। তো সেই যে শুরু হয়েছে আর থামেনি, ক্রমাগত শুধু বেড়েই চলেছে। তো এইটি হলো সবচেয়ে বড় ধাক্কাটি দেশের মানুষ খেলেন এবং দেখলেন, কারণ এটি আসলেই নজিরবিহীন। এটি ভাবা যায় না। কোনো রকমের সমালোচনা সরকার এখানে করেনি, পরোয়া করেনি কোনো রকম সমালোচনার। জাস্ট কেয়ারলেস ভাব যে আমরা এখন ক্ষমতায়, আমরা যা ইচ্ছে তাই করব, কে কি বললো না বললো তাতে কিছু আসে যায় না। ভয়ঙ্কর প্রবণতা এটি। এই প্রবণতা আমরা পতিত স্বৈরাচারী শাসক শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের মধ্যেও দেখেছিলাম। তো প্রিয় দর্শক শ্রোতা, নানা মহলে আলোচনা আছে কেন এমনটি করা হলো, বিএনপি সরকার এমন একটি বিতর্কিত সিদ্ধান্ত কেন নিল। তো কারণ হিসেবে অনেকে বলছেন এর মধ্যে সাধারণ মানুষ যেমন আছেন, তেমনি জনপ্রশাসনের কর্মকর্তারাও আছেন, এমনকি বিএনপি দলেরও সিনিয়র লিডারশিপের অনেকে আছেন। তো সব কিছু সামারাইজ করলে যেটি দাঁড়ায় সেটি হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অনেক নেতা মনোনয়ন বঞ্চিত হয়েছিলেন। সঙ্গত কারণেই হতে হয়েছে, কেন আমরা আগে থেকে জানতাম প্রতিটি আসনের বিপরীতে বেশ কয়েকজন করে প্রার্থী ছিলেন। তো একজন নমিনেশন পেয়েছেন, বাকিরা তো পাননি। সো সেই পদ বঞ্চিত নেতাদের এবং বিগত সরকারের সময় আওয়ামী লীগ সময়ে যারা নানা রকম আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন তাদেরকে পুরস্কৃত করবার জন্যে, কম্পেনসেট করবার জন্যে এই শীর্ষ পদগুলোতে বসানো হয়েছে। এটি হলো মুখ্য কারণ। তো কেউ কেউ বলবার চেষ্টা করছেন যে আগে আমলাদের বসিয়ে তেমন সুফল পায়নি সরকার, তাই সুফল পাবার আশায় রাজনীতিবিদদের বসাচ্ছে। এইটি একটি মহল বলবার চেষ্টা করছেন, তারা অবশ্য সরকার ঘনিষ্ঠ। সো প্রিয় দর্শক শ্রোতা, হ্যাঁ এটি সত্যি কথা। এই পদগুলিতে যখন আমলারা ছিলেন তখনও যে খুব ভালো সুফল পাওয়া গিয়েছিল তা না। আর এর আগে যখন রাজনীতিবিদেরা ছিলেন তখন ছিল ডিজাস্টার, দুটোই খারাপ ছিল। বাট রাজনীতিবিদরা যখন চালিয়েছিলেন তখন পরিস্থিতি ছিল ভয়াবহ, কারণ তাদের কোনো প্রশাসনিক অভিজ্ঞতা ছিল না। আর তারা অনেকটাই দায় মুক্তি নিয়েছিলেন স্বয়ংক্রিয়ভাবে রাজনীতিবিদ হবার কারণে। তো আবার সেই পদ্ধতি, সেই পন্থা, সেই স্টাইল ফিরে আসলো হাসিনা স্টাইলে। তো এখন কথা হলো
কারা নিয়োগ পেলেন এই জায়গাগুলোতে একটু ঘুরে আসতে চাইছি। তো তালিকাটি বেশ দীর্ঘ, যেহেতু 11টি প্রতিষ্ঠান। আপনাদের পপকর্ন এবং গরম কফি নিয়ে বসতে হবে। পপকর্ন আর কোকে হবে না, ভালো কম্বিনেশন হবে না। তো শুরু করছি, আশা করছি ধৈর্য সহকারে আপনারা সঙ্গেই থাকবেন। এগুলো আমাদের জানবার দরকার আছে প্রিয় দর্শক শ্রোতা। বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান পদে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাজশাহীর সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। আচ্ছা, BIWTC, যেটিকে আমরা বলি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন, সেইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সহধর্ম বিষয়ক সম্পাদক বিএনপির আব্দুল বারীকে। আচ্ছা, তো সেই ধার্মিক ব্যক্তিটি এখন BIWTCর চেয়ারম্যান। আচ্ছা, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ম্যানেজিং ডিরেক্টর করা হয়েছে বিএনপির সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলামকে। বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে যুবদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি জাকির হোসেনকে। বাংলাদেশ জুট কর্পোরেশনের চেয়ারম্যান পদে দেওয়া হয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুন হাসানকে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক করা হয়েছে সালাউদ্দিন সরকারকে, যিনি জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, যেটিকে আমরা বয়েসল বলি, সেইটির ম্যানেজিং ডিরেক্টর করা হয়েছে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হককে। জাতীয় সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী সচিব করা হয়েছে যুবদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি মোহাম্মদ কামরুজ্জামানকে। বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান করা হয়েছে বিএনপির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালিককে। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান করা হয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামসুজ্জামানকে। বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান করা হয়েছে, যেটিকে আমরা বেসিক বলি অন্যভাবে, বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদকে। আর আজকেই আগে একটি এপিসোড করেছিলাম সম্পূর্ণ ওই বিষয়টির উপর গুরুত্ব বিবেচনায়। সেটি হলো বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিবালয়ের অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ইসি থেকে জব শেষ করা, চাকরি শেষ করা কিংবা অবসরে যাওয়া অতিরিক্ত সচিব শামসুল আলমকে। তার নিয়োগটি নিয়েও ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে, কারণ এইটি ইসি কিংবা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করেছে রাজনৈতিক দলগুলোর কাছে এবং দেশের মানুষের কাছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? এটি কি স্বাভাবিক কোনো প্রক্রিয়া? যেটি আমি বলছিলাম, তথ্য প্রমাণ দিয়ে কথা বলছি, এখানে মেইড আপ কোনো কিছু নেই। কোনো সরকারের আমলে এরকম 11টি পদে, শীর্ষ পদগুলোতে 11টি সংস্থার, এগুলোর সংস্থা, বোর্ড কিংবা কর্পোরেশন, যেই নামই ডাকি না কেন, একসঙ্গে এত রাজনীতিবিদকে নিয়োগ দেবার কোনো নজির নেই, কখনোই হয়নি। খুব বেশি হলে 2 বা 3টে হয়েছে। তো এইটি সেজন্যই সবার চোখে পড়েছে, সব মহলে বিষয়টি নিয়ে কথা হচ্ছে। আর এইটি বিএনপি সরকার পলিটিসাইজেশন কিংবা রাজনীতিকরণের একটি, কি বলবো, মাইলফলক, হ্যাঁ মাইলফলক স্থাপন করেছে তারা, বাট ইতিবাচক অর্থে না। এখন কথা হলো, ইজ ইট ইলিগাল? এইটি কি বেআইনি? না। বাট তারপর একটি প্রশ্ন থেকে যায়, ইজ ইট এথিক্যাল? না, এথিক্যাল না, বেআইনিও না, কিন্তু ইথিক্যাল না। অর্থাৎ নৈতিক একটি ব্যাপার আছে। অনেক কিছু এরকম আছে আইন অনুযায়ী বিষয়টি সিদ্ধ, আইন পারমিট করছে, করা যায়, করলে আপনাকে জবাবদিহি করতে হবে না, কিন্তু বিষয়টি অনেক সময় নৈতিক হয় না। সো এই জায়গাটিতেও সরকারের খেয়াল করতে হতো, কিন্তু তারা খেয়াল করেনি, কারণ তারা পরোয়া করে না। হাসিনা এই বেপরোয়া হয়ে উঠেছিলেন বেশ কিছুদিন সময় নিয়ে, কিছুটা সময় লেগেছিল, কিন্তু এখন যা দেখছি বিএনপি সরকার মাত্র হানিমুন পিরিয়ড পার করেছে, এরই মধ্যে এই অবস্থা। পেছনে ফিরে গেলে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করতে হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সোনালী ব্যাংকের চেয়ারম্যান, তারপর বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি পরিবর্তন চট দখলের মতো করে। তো এখন আবার এই শুরু হয়েছে সরকারি সংস্থাগুলোর শীর্ষ পদে
পদায়নের বিষয়। তো এইসব কোনো ভালো লক্ষণ না। আর এইসব লক্ষণ আমাদের বারবার হাসিনা আমলে ফিরিয়ে নিয়ে যায় মনস্তাত্ত্বিকভাবে, আমাদের অতীতের বেদনাগুলো, কষ্টগুলোর কথা মনে করিয়ে দেয়, এবং আমরা অবাক হয়ে ভাবতে থাকি বিএনপি, যারা কিনা সবচেয়ে বড় নির্যাতিত দল শেখ হাসিনা আমলে এবং রাজনীতিকরণের সবচেয়ে বড় শিকার, ওয়ার্স্ট ভিকটিমস, তারা কি করে রাতারাতি অতীত ভুলে গিয়ে একই ভুলগুলো বারবার করছে, যেই ভুলের কারণে হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে, আওয়ামী লীগকে জয় বাংলা হয়ে যেতে হয়েছে। এটি একটি বিস্ময়ের ব্যাপার। এই প্রশ্ন রেখে এবং আপনাদের সঙ্গে আবারও পরবর্তী এপিসোডে মিলিত হবার আশা রেখে এই এপিসোডটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।